আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো বিভিন্ন দেশে ভিজিট ভিসা নিয়ে উন্নত দেশগুলোতে কিভাবে সেটেল হবেন বা সেটেল হতে গেলে আপনার অ্যাসাইলাম নিতে গেলে কত টাকা আপনার খরচ হবে এবং হচ্ছে আপনি কোন কোন দেশে অ্যাসাইলাম নিলে আপনার থাকা খাওয়া এবং খরচের টাকাটা পাবেন সেইটা নিয়ে আলোচনা করব ভিডিও জুড়ে। পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হচ্ছে কি আপনি একটু উপকারিত হতে পারেন। ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন। দেখেন, ভিডিওর কৌশল হচ্ছে যারা ইউটিউবিং করে তাদের কৌশল হচ্ছে বিভিন্ন ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া থাকে, একসাথে তথ্যগুলো বলা হয় না। হয়তো লাস্টে যেয়ে বলা হয় না, হয়তো মাঝখানে বলা হয় না, হয়তো ফার্স্টে বলা হয়। যে কোনোভাবেই এক একভাবে এক একজনই ভিডিওটা তৈরি করে। তো পুরো ভিডিওটা শুনবেন, তাহলে আপনি আলোচনার মূল সারমাংশটা বা বুঝে ফেলবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, আপনি বিভিন্ন দেশে অনেকগুলি উন্নত দেশ আছে, অনেক। সেই উন্নত দেশে কোথায় কে যাবেন তার একান্তই ইচ্ছা, আগ্রহ বা ভালো লাগা। তো আপনি হয়তো বা কানাডাতে আপনি যাচ্ছেন, কানাডাতে আপনার অ্যাসাইলাম নিতে গেলে কত টাকা খরচ হয়। দেখুন, কানাডাতে অ্যাসাইলাম নিতে গেলে আপনার হচ্ছে মূলত 10,000 কানাডিয়ান ডলার, বা কারোর দর কষাকষি করতে করতে একটু কম বেশি হতে পারে, 8, 9, 10 এর ভিতরে হচ্ছে আপনার সলিসিটার বা লয়ার বলেন, আইনজীবী বলেন, এদেরকে দিতে হবে আপনার। কারণ কি, তারা হচ্ছে বিনে পারিশ্রমিকে আপনার কাজটা করে দিবে না, আপনার একটা পারিশ্রমিক তাদেরকে দিতে হবে। তবে এই যে 10,000 টাকা, যদি $10,000 যদি কানাডার চার্জ করা হয়, সেই $10,000 কনভার্ট করলে বাংলাদেশি টাকার প্রায় 10 লক্ষ টাকা কাছাকাছি চলে আসে। সেটা দিতে হবে। সেই টাকাটা কিন্তু এককালীন দিতে হবে কিনা বা ভেঙে ভেঙে দিতে হবে কিনা, এটা হচ্ছে আপনার হয়তো চাওয়া থাকতে পারে, কথা থাকতে পারে। হ্যাঁ, এখানে এককালীন আপনাকে টাকাটা দিতে হবে না। এই জায়গায় হচ্ছে আপনাকে যখন ফার্স্ট যদি আপনার মামলাটা যখন ডায়াল করবে বা রুজি করবে যে মামলাটা কোর্টে উঠাবে, তখন কিন্তু আপনার নর্মাল হচ্ছে 2,000 কানাডিয়ান ডলার দিতে হবে। তারপরে কিন্তু ভাগে ভাগে ধাপে ধাপে তারিখে তারিখে আপনার টাকাটা দিতে হবে এবং মামলা শেষ পর্যন্ত আপনার এই টাকাটা পে করতে হবে। তো এখানে কিন্তু অনেক ভিক অঙ্কের একটা টাকা চলে যাচ্ছে, সেটার জন্য কিন্তু আপনার এককালীন যাচ্ছে না, সেজন্য আপনার বড় ধরনের চাপ আসতেছে না আপনার কাছে। আপনার কিন্তু টাকাটা দিতে হবে। তো টাকাটা অনেকের দিতে কিন্তু কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছেন। অনেকে দেশ থেকেই কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপর সেই দেশে যাচ্ছেন, সেখানে আবার নতুন করে 10 লক্ষ টাকা ইনভেস্ট করা অনেকের কাছে সো টাফ হয়ে যায়, অনেক বিপদগ্রস্ত হয়ে যান অনেকে। তো আমি সবাইকে একটু এই জায়গাটা বলবো যে, সবসময় তো বলি যে ভাই, আপনারা বাংলাদেশ থেকে যখন ভিজিট ভিসা করবেন কোনো উন্নত দেশে, সেই জন্য কোনো দালালকে লক্ষ টাকা বা অধিক টাকা কেউকে দিবেন না। কারণ কি, একটা প্রসেসিংয়ের জন্য যত টাকা খরচ হয়, ডকুমেন্টস আপনি দিয়ে সে টাকাটা খরচ করে ভিসা নেবেন। তারপর কিন্তু একটা দেশে যেয়ে যদি কোনো ইনভেস্ট করতে হয়, এই টাকাটা ইনভেস্ট সেখানে করবেন, যাতে আপনার লাইফটা সুন্দর এবং স্বাভাবিকভাবে গতিতে চালিয়ে নিতে পারেন। এটা হচ্ছে কিন্তু আমার পরামর্শ। যাই হোক, এনিওয়ে, এখন বলি হচ্ছে, দেখুন যে কোন কোন দেশে আপনাকে অ্যাসাইলাম নিলে আপনাকে টাকা দিবে বা আপনাকে থাকার দিবে, খাবার দিবে, এটা কোন কোন দেশ। এটা হচ্ছে, দেখুন, ফ্রান্সে, ইউরোপের দেশ ফ্রান্সে যদি আপনি যান, সেখানে কিন্তু আপনাকে ফ্রান্সে অ্যাসাইলাম নিলে আপনাকে কিন্তু একটা থাকার টাকা দিবে, মানে আপনি রুম দিবে আপনাকে থাকার জন্য, এবং আপনার খাবার জন্য টাকা দিবে, এবং আপনার হাত খরচের জন্য 50 ইউরো দিবে। এখন 50 ইউরো দিচ্ছে, কমই, আগে বেশি দিছিল, এখন 50 ইউরো দিয়ে হাত খরচের জন্য। আর আপনার 3 বেলা খাবার দিচ্ছে, আপনাকে একটা রুম দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি। এটা হচ্ছে ফ্রান্সের জন্য। তো ফ্রান্সে হচ্ছে কিন্তু আগে পাসপোর্টটা তারা জমা নিত না, এখন হচ্ছে কিন্তু ফ্রান্সে পাসপোর্ট জমা নিয়ে নেয়, অ্যাসাইলাম সেন্টার আপনাকে জমা নিয়ে নেয়। তো জমা নিলেও ভালো। আপনার যদি এরকম চিন্তাভাবনায় থাকে যে আমি কোনো দিনই মানে বাংলাদেশে সেটেল না হয়ে ব্যাক করবো না, তাহলে আপনার পাসপোর্টটা জমা দিতে কোনো সমস্যা নেই, আপনি জমা দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। এভাবে দিচ্ছে, এভাবে হয়েও যাচ্ছে অনেকের, কারোর হচ্ছে না। সব মিলিয়েই কিন্তু একটা ক্রাইটেরিয়ার মধ্যে চলছে, সিস্টেমে চলছে। আর হচ্ছে জার্মানিও আপনি অ্যাসাইলাম নিলে কিন্তু ওখানে কিন্তু আপনি থাকা খাওয়ার সেই ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এবং কি, জার্মানে অনেক আগে কাজেরও পারমিশন ছিল অ্যাসাইলাম নিলে, মাঝখানে কাজের পারমিশনটা উঠিয়ে দিয়েছে, আবার এখন নতুন করে
কাজের পারমিটটা চালু হয়েছে জার্মানিতে। তো সেখানে কিন্তু জার্মানিতে আবার একটা সিস্টেম আছে যে আপনি এসআইএম নিয়েছেন, শেষকালা যদি হেরে গেছেন 2 বছর 3 বছর আপনার কাছে বোরিং ফিল হচ্ছে যে আপনি থাকবেনই না, এখন আপনার কাছে খুবই বিষয়টা একটু খারাপের দিকে যাচ্ছে যে আপনি চলে যাবেন, আর ভালো লাগতেছে, তখন কিন্তু তারা কিন্তু আসার সময় আপনার 1500 ইউরোর মতো আপনাকে দিবে খরচ করার জন্য, টিকিট সহকারে, যে এইটার খরচ করে তুমি তোমার দেশে চলে যাও। এটা কিন্তু সুযোগ সুবিধা আছে, ফ্রান্সেও কিন্তু এই নিয়ম কারণটা আছে। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু ইউরোপ বলেন, উন্নত দেশগুলিতে বলেন, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। কানাডাতে এখন সেই সুযোগটা এসএলএম সেন্টারে নেয়। আরেকটা আছে এসএলএম সেন্টারের ঘটনা হচ্ছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে হচ্ছে আপনার এসএলএম কিন্তু আপনাকে ভরণ পোষণ দিবে। তো সেখানে কিন্তু থাকার জায়গাটা একটু সংকট, আয়ারল্যান্ডে খুবই সংকট, কারণ প্রচুর লোক ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে চলে যান। সেই অনেক স্টুডেন্ট যারা ভিসায় যান তারা দেখা যাচ্ছে 2-3 সেমিস্টারের জন্য সেখানে যাচ্ছেন, 1 সেমিস্টারে পয়সা দেওয়া হচ্ছে, 8 সেমিস্টারের টাকা বাংলাদেশ থেকে সে ক্যারি করতে পারতেছে না বা নিচ্ছে পারতেছে না, সেই জন্য কী করে সব আয়ারল্যান্ডে মুভ হয়ে ওখানে যে এসএলএম নিয়ে তারপর ওখানের যেই সুযোগ সুবিধা তারা বহন করেন বা নেন। এই জন্য ওখানে কিন্তু একটু সংকটে থাকেন, থাকার জায়গার সংকটটা, মানে ওখানে সীমিত জায়গা। তো এখন জায়গা অনেক করতেছে। আমি গত 2 বছর আগে আয়ারল্যান্ডে অনেকগুলি দেখলাম যে অনেকগুলি ঘর বানাচ্ছে এই ধরনের এসএলএম সেন্টারের জন্য, থাকার জন্য মানুষের। তো অনেকগুলি এখন মনে হয় কাভার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি আপনি পাবেন। যে সুযোগ সুবিধা নিতে গেলে কিন্তু আইনগুলি ফলো করতে হবে, নিয়মকানুন ফলো করতে হবে, আইনজীবীকে 2 টাকা দিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এগুলি মাথায় রেখে কিন্তু তারপর আপনার দেশ থেকে যেই দেশেই যান সেই দেশের উদ্দেশ্যে জেনে শুনে তারপর বের হবেন, আপনার জন্য খুবই ভালো হবে, সহায়ক হবে। তো যাই হোক, এতক্ষণ বললাম ভিডিওতে আমি আমার এই কথাগুলি। এখন আমি একটা ভিডিওর কমেন্টের একটা লোকের সম্পর্কে জাস্ট 1 মিনিট কথা বলবো। এমডি রেদওয়ান হোসেন, আপনাকে আমি বলি ভাই, আপনি শুধু ব্যাড কমেন্ট করতেছেন আমাদের কিছুদিন ধরে, যে আপনার ভিডিও আমি আইআরসিসিতে দেবো, আপনার ভিডিও আমি ইমিগ্রেশনে দেবো। ভাই, আপনি আইআরসিসিতে দেন, ইমিগ্রেশনে দেন, বাট কানাডার গভর্নমেন্টকে দেন, জনকে, ওকে, কোনো ম্যাটার করে না আপনি কাকে দিবেন, যাকে মন চায় তাকে দেন। জানি না আপনি কোথায় আছেন, কোন দেশে আছেন তাও জানি না, তবে আপনার জ্ঞানহীন, আপনার একদমই জ্ঞানহীন, আপনার জ্ঞান নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে শুধু আপনাকে খাবার খেতে আর শুধু বাথরুমে যেতে, টয়লেটে যেতে, এইটাই হচ্ছে আপনার জ্ঞান। তবে আপনি আমার জুতার 3 স্তরের নিচেও আমার কাছে না। আমি একটা অ্যাম্বাসিতে জব করে আসছি, আমি নিয়ম কারণ আইন সম্পর্কে জেনে একটা ভিডিও তৈরি করতেছি। বেটা, তুই সেটা জানি, আগে জেনে আমার সম্পর্কে জেনে তারপর মন্তব্য করবি, এর আগে করবি না। কোথায় দিবি তুই ভিডিও, আই ডোন্ট কেয়ার, দে, কোথায় দিবি তুই দে, কোনো ব্যাপার না। আমি অ্যাম্বাসিতে 10 বছর জব করেছি, আমি নিয়মকানুন সম্পর্কে জেনেই কথা বলতেছি। তোর মতো বোকা আমি না, তুই একটা বোকা। মানে হচ্ছে কি, তো ওই ধুলা যে আছেন আমার, যে পায়ের জুতার নিচের ধুলাটার সম্মান তোর কাছে আমার নাই, বুঝছো, সেটাও নাই। তুই এমন একটা লোক ব্যাড কমেন্ট করতেছো, এই কমেন্টের জন্য আমার কষ্ট লাগতেছে। দর্শক দেখে ভয় পাচ্ছে বা তারা যেখানে যাবে একটা আগ্রহ প্রকাশ করতেছে, সেই জায়গাটা থেকে পিছিয়ে পড়বে। এইটা বাধা দেওয়া তোর উচিত না। তোর কোনো কাজে ভালো করতে পারবি না সেটার জন্য তুই চুপ করে থাক, বা কারো ভালো হতে যাচ্ছে সে জায়গায় তুই কেন বাধা দিবি, সেই জায়গায় তাদের মন ভেঙে দিবি কেন, এটা তোর করার উচিত না। পারলে সাহস দে মানুষকে, যে মানুষ একটা ভালো দেশে যে রাতটাকে সুন্দর করুক। বাংলাদেশের মানুষ কেন যেতে চাচ্ছে বিভিন্ন দেশে? বাংলাদেশে একটু প্রবলেমে আছে সবাই, বেকার, ফ্যামিলি চালানো, ভালো একটা লাইফ, উন্নত লাইফ করবে, চোর বাটপার সিটারের থেকে রক্ষা পাবে, এইগুলির জন্য তো একটা মানুষ উন্নত দেশে যাচ্ছে। কেন যাচ্ছে? এই জন্য যাচ্ছে, শুধু সবাই টাকার জন্য যাচ্ছে। দেখ, টাকা তো বাংলাদেশেও অনেক রকম অনেকভাবে কামানো যায়। তো ভালো লাইফ লিড করার জন্য একটা দেশে যাচ্ছে, সে জায়গায় যতটুকু পারো রাস্তা চিনিয়ে দে, যতটুকু পারো একজন মানুষকে সহযোগিতা করে বলে যে এই জায়গাটা না, এই জায়গাটা ভালো হবে, এই পথটা না, এই পথটা ভালো হবে, সেটা কর না ভাই। সেটা না করে শুধু মানুষকে বিভ্রান্ত, এটা হবে না, ওটা হবে না। আরে বেটা, তুই যদি কোনো দেশে যেয়ে থাকিস, তুই কেমনে গেছিস? তোর বাবার দেশ বাংলাদেশ, তোর যে জেলা সেই দেশ, সেই জেলাটা হচ্ছে তোর বাবার দেশ, অন্য দেশ তোর বাবার দেশ না। তো সেখানে তুই কীভাবে গেছো? যদি যেয়ে থাকো, তোর যদি এই অভিজ্ঞতা থাকে, তো তুই যেভাবে গেছো মানুষকে ওইভাবে পরামর্শ দে না, যে ওইভাবে আয়, তাহলে তো ভালো হয়। একটা ভিডিও তৈরি করে যেভাবে তুই গেছো সেইভাবে তাদেরকে সেই পথে নিয়ে যা, সেটার জন্য তোর কিন্তু ভালো হবে। কারণ একটা রিজিকের ব্যবস্থা করতেছো তার ফ্যামিলির জন্য, তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছো, এটা তো উপকার না?
টাকা পয়সা দেওয়ার তো মেটার না, তোর কাছে কেউ টাকা চাচ্ছে না, 10,000 20,000 50,000 চাচ্ছে না। তুই বুদ্ধি দিয়ে বা হয়তো তোর ক্যাপাসিটি দিয়ে, তোর যে জ্ঞান আছে সেটা দিয়ে মানুষকে একটু হেল্প কর, সেটা কাজে লাগবে। তো যাই হোক ভাই, তুই রুবেল বুঝলি, রেদওয়ান হোসেন ভাই তুই বুঝলি, তুই আজ থেকে আর ব্যাড কমেন্ট করবি না। যেটা যদি ভুল হয়, কারোর মনে হয় তোর কাছে যে কোনো মানুষ ভুল করতেছে, ভিডিওতে ভুল কথা বলছে, সে জায়গায় তাকে কমেন্টে শুধরিয়ে দে যে এই জায়গাটা এভাবে না এভাবে হবে, তুই যেটা জানিস সেটা বলে দে। তাইলে কিন্তু সেটার জন্য বুদ্ধিমানের কাজ। সেটা না করে তুই শুধু তোর কথা বলে যাচ্ছিস, পাগল। যা বেটা, আর কোনো দিন এভাবে করবি না, বুঝছো? সোজা পথে চল, ভালো হবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।